শিশুদের যৌন শোষণ ও পাচারের বিপক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথে বসবাসরত ও পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিনব্যাপী ওই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা আজমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকির জাহিদুল ইসলাম রুমন প্রমুখ। কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর আয়োজনে দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে ঢাকার ইনসিডিন বাংলাদেশ, ফরিদপুরের শাপলা মহিলা সংস্থা ও রাজবাড়ীর কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস অংশগ্রহণ করে। এতে পথে বসবাসরত ও পাচার ঝুঁকিতে থাকা শিশুদের আঁকা ৬২টি ছবি স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের যৌন শোষণ ও পাচার কিছুটা হলেও কমে আসবে, মানুষ আরও বেশি সচেতন হবে। মূলত আমাদের আজকের আয়োজন যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে পথে বসবাসরত এবং সেফ হয়ে যেটা যৌনপল্লী শিশুরা থাকে ঢাকা, রাজবাড়ী এবং ফরিদপুর, তিনটা ডিস্ট্রিক্টের ছবি, ৬৬টা ছবি এখানে আছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই ছবিগুলো কিন্তু তাদের কোনো একাডেমিক শিক্ষা নেই এবং প্রত্যেকটা ছবি তারা যে ক্যানভাসে এঁকেছে তাদের মনের অভিব্যক্তি এবং তাদের জীবনের যে ক্রাইসিসগুলো, তারা স্বাধীনতাটাকে যেভাবে দেখে, তারা শৃঙ্খল জীবনটাকে যেভাবে দেখে, তাদের চাওয়া, তাদের যে শারীরিক মানসিক নির্যাতনগুলো থাকে, সেই বিষয়গুলি তারা তুলে ধরেছে। এবং এই ছবিগুলো গত মাসে ঢাকাতে প্রদর্শিত হয়েছে, আজকে রাজবাড়ী হচ্ছে, আগামীকাল ফরিদপুর হবে এবং আগামী মাসে এটা লন্ডনে চলে যাচ্ছে। এই ৬৬টা ছবি লন্ডনে প্রদর্শিত হবে। অর্থাৎ আমাদের দেশের যে সকল শিশুরা বিভিন্ন প্রতিবন্ধকতায় আছে, তাদের প্রতিনিধিত্ব হয়ে এই ছবিগুলো দেশের বাইরে যাবে এবং সারা বিশ্বেরই চিত্র শিশুদের এই বিষয়গুলোই আছে প্রতিটা জায়গায়। সেই জায়গাগুলো আমরা চেষ্টা করেছি তাদের মাধ্যমে ফুটিয়ে তোলার এবং আমি আশা করব যারা এখানে সুবিধা আছেন, প্রশাসন আছে, সবসময় সহযোগিতা পাই, ডিসি মহোদয়, আমাদের পুলিশ সুপার মহোদয়, গণদতে আমাদের একটা সেফ হোম আছে, আপনারা জানেন কেকেএস সেফ হোম। সেখানে কোনো শিশু প্রথমে উদ্ধার হলে পুলিশ প্রশাসন থেকে আমাদের সেফ হোমেই এই বাচ্চাদেরকে রাখতে হবে। আমরা চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে রাখা, পরবর্তীতে তারা তাদের নিয়ম অনুসারে যেখানে শিফট করা দরকার সেখানে শিফট করে। এবং আমাদের ইডি মহোদয় ফকির আব্দুল জব্বার, তিনি ৩৫ বছর ধরে কাজ করছেন। সবচেয়ে একটা আশার আলো, আমাদের এই সেফ হোম থেকে এ পর্যন্ত ১৩৫ জন বাচ্চা ফেস আউট হয়েছে, অর্থাৎ সমাজের মূল স্রোতধারায় এরা চলে এসেছে। সামাজিকভাবে তারা এখন বসবাস করছে, তাদের বিয়ে হয়েছে, চাকরি করছে, সেভ দ্য চিলড্রেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানগুলো আছে, কেকেএসও আছে, তারা কাজ করছে আমাদের মাঝে। এবং আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা কিন্তু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে টেকনিক্যালে পড়াশোনা করছে, আমাদের মাঝে হয়তো ছড়িয়ে ছিটে আছে। আপনারা হয়তো বলতে পারেন যে এই শিশুগুলো কোথায়, আজকে আনা হলো না কেন? মূলত তাদের শিশু সুরক্ষার নীতিমালা যেটা আছে, আসলে সে কারণেই আমরা তাদেরকে আমাদের মাঝে পরিচয় করাই দিতে পারলাম না, কারণ তাদের সুরক্ষার একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের যে সেফ হোমগুলো আছে তারা সেটা ভিজিট করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের অভিব্যক্তিগুলো শুনবেন এবং তাদের পাশে থাকবেন। পরিশেষে আমি স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য এবং সামনে সুবিজন যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ছোট্ট সোনামণিরা যারা এসেছেন তোমাদেরকে আদর জানাই। সবাই ভালো থাকবেন। যৌনপল্লী, এটার জন্যই রাজবাড়ির নাম করা, আমি বিখ্যাত বলবো না, নাম করা মানে সবাই চেনে। তাহলে এই যে একটা জায়গা রয়েছে যেটার জন্য রাজবাড়ি সারা বাংলাদেশে নাম করা বা সবাই চেনে, এই জায়গাটি আসলে আমরা কেন এত আমাদের অস্বস্তি, কেন আমরা এই বিষয়টা নিয়ে এত নেগেটিভলি নেই? আমাদের বাংলাদেশের সংবিধানের 40 অনুচ্ছেদে বলা আছে যে পেশা এবং বৃত্তির স্বাধীনতা। তাহলে আমরা কেন
এই পেশা বা এই কাজটাকে আমরা এত নেগেটিভলি নেই। আসলে এইটা হলো আমাদের একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, যেটা আমাদের জন্য অত্যাবশ্যক কিন্তু আমরা অস্বীকার করি, যেটা আমাদের ভদ্র সমাজেও চাহিদা রয়েছে কিন্তু আমরা মনে করি এটা অভদ্রদের কাজ। তো সেই জায়গা থেকে একটি জনগোষ্ঠী যারা বাংলাদেশের সাধারণ জনগণ, নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের সকল মৌলিক চাহিদা এবং অন্যান্য চাহিদা এই রাষ্ট্রের কাছ থেকে তারা পেতে পারে, রাষ্ট্র তাদেরকে দিতে বাধ্য। তাহলে সেই জনগোষ্ঠীকে নিয়ে আমরা কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তাদেরকে কেন আমরা পজিটিভলি নিতে পারি না? তো আমি 2022 সালে আসার পরে আমি একদিন অফিসে বললাম যে আমি একটু দেখতে যাব। একটা খুব ভালো বড় একটা আগ্রহ, আসলে ওখানে কীভাবে তারা থাকে, কীভাবে চলাফেরা করে, কীভাবে কী করে, এগুলো একটু জাস্ট দেখার জন্য, তাদের জীবনাচরণ দেখার জন্য। তো আমি যাকেই বলি সেই কেন একটা মুচকি হাসি দেয়, সেই কেন জানি একটু অন্যভাবে তাকায়। তো যাই হোক, আমি পরে এসপি স্যারকে বললাম, স্যার আমি একটু তাদের জীবনটা দেখতে চাই। পরে স্যার আমাকে বললো যে ঠিক আছে যাও। তো আমি গিয়ে দেখে আমার কাছে এত কষ্ট লাগলো, এত মায়া লাগলো যে আসলে একটা জনগোষ্ঠী কি এভাবে চলতে পারে, এভাবে একটা মানুষ তার পুরো জীবনটা এখানে অতিবাহিত করতে পারে, যার এক সময় তার কবরের জায়গাও পেত না। আমাদের এডিশনাল আইজি হাবিব স্যার সেই কবরের জায়গায় কবরস্থান ব্যবস্থা করে দিয়েছেন, তাদের আরও অনেক বেশি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, অনেক ফ্যাসিলিটিস আমাদের হাবিব স্যার দিয়েছেন এবং রাষ্ট্র পর্যায়ক্রমে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো দিয়ে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রের একার পক্ষে বা রাষ্ট্র অ্যাজ এ বডি হিসেবে কিন্তু সব কিছু করা সবসময় সম্ভব হয় না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের যে সাধারণ মানুষ আমরা রয়েছি, যাদের মনের মধ্যে যে মায়া, মহব্বত, ভালোবাসা, অপরের সেবা করা, অপরের উপকার করার যে মনোবৃত্তিটা রয়েছে, এই মনোবৃত্তি সম্পন্ন মানুষগুলো এগিয়ে আসতে হবে। আমি ওখানে অনেকগুলো সেফ হোম, অনেকগুলো এনজিওকে দেখেছি যারা তাদের জন্য কাজ করে। আমার খুবই ভালো লেগেছে যে এখনও আসলে আমাদের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করার বিষয়টা এখনও অনেক বেশি কাজ করে। তো সেই কাজ করা থেকেই এই যে KKS যে কাজটা করেছে, আসলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু কিছুই জানে না, এই পৃথিবীর কিচ্ছু বোঝে না। তাহলে তাকে যদি আমি যেই পরিবেশেই তাকে মানুষ করে, সে কিন্তু সেই পরিবেশেই মানুষ হবে। তাকে আমি যে পৃথিবীটা দেখাতে চাই সেই পৃথিবী কিন্তু সে দেখবে, সেই পৃথিবীতেই শিখবে। আমার বাচ্চাকে যখন জিজ্ঞেস করি যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও, তো সে BF শাইন কলেজে পড়ে, একবার বলে আমি পাইলট হব, কারণ যেহেতু তাদের কাজ হলো বিমান চালানো, তারা বিমান বাহিনী চাকরি করে, ওদের দেখে দেখে বলে আমি পাইলট হব। আবার আমার প্রফেশন দেখে বলে আমি পুলিশ অফিসার হব। আবার তার মা হলো সায়েন্টিস্ট, তখন বলে যে আমি সায়েন্টিস্ট হব। এর বাইরে কিন্তু সে কল্পনা খুব কমই করতে পারে, কারণ সে যা দেখে, যা শোনে, যা শেখে সেটাই সে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করে। তাহলে আমাদের এই যে শিশুগুলো যারা এই পূর্বপাড়ায় জন্মগ্রহণ করে, যাদের মা যৌন পেশায় নিয়োজিত, তাদেরকে যদি আমি সুন্দর একটা পৃথিবী দেখাতে পারি, সুন্দর একটা স্বপ্ন দেখানোর একটা জায়গা করে দিতে পারি, তাহলে কিন্তু এই শিশুরা তাদের স্বাধীন পেশা, তাদের মতো স্বাধীন পেশা তারা বেছে নিতে পারবে। তাহলে আমাদের প্রধানতম কাজ হলো আমাদের যারা 18 বছর পার হয়েছে তারা কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটা আইনে বলা আছে। তাহলে তারা যদি স্বেচ্ছায় ওই পেশায় থাকতে চায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 18 বছরের নিচে যে সকল শিশু, তাদেরকে আমরা সুযোগ করে দিব যে ওই পেশা ছাড়াও তোমাদের জন্য পুরো পৃথিবী রয়েছে, হাজারো পেশা রয়েছে, হাজারো সুযোগ সুবিধা রয়েছে, হাজারো অপরচুনিটি রয়েছে। তাহলে তোমরা সেই জায়গাগুলো বেছে নিতে পারো। অনেক বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করছে এবং তার প্রধান স্পটলাইট হচ্ছে দৌলতদিয়া পূর্বপাড়া। আমরা জানি যে এটা অনেক বছর ধরে এই পূর্বপাড়ায় আমরা এটা গঠন রয়েছে, তা নিয়ে কাজ করছে, বিশেষ করে আমাদের বিএনপিতে ফখরুল রহমান মহোদয় নেতৃত্বে। তারই প্রেক্ষাপটে সেখানকার যে সেফ হোম রয়েছে, সেফ হোমে শিশুদের নিয়ে আজকে আমাদের চিত্র প্রদর্শনী। আমরা জানি যে শিশুটির ছবি এখানে প্রদর্শিত হচ্ছে 3টি সেফ হোমে, এবং এই প্রথমে ধন্যবাদ জানাই যে আমি রুমনকে প্রথম আয়োজন খুব সুন্দরভাবে এই চিত্রগুলো উপস্থাপন করার জন্য। রাজবাড়িতে আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি এইরকম, এর মধ্যে এটা সবচেয়ে সুন্দর প্রোগ্রাম।
সেজন্য রূপক সহ তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয় রয়েছে, সরকার এটা নিয়ে কাজ করছে এবং সরকার সহানুভূতি রয়েছে এই বিষয়টার সাথে। এখানে আমরা যে ছবিগুলো দেখতে পেয়েছি যে শিশুদের ছবি, আমরা জানি যে ফটোগ্রাফি আর পেইন্টিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ফটোগ্রাফি হচ্ছে যে আমি একজন মানুষ, আমি এখন বক্তৃতা দিচ্ছি, আমার সাংবাদিক বন্ধুরা এখানে ছবি তুলছে যে আমি চশমা পরা একজন মানুষ, একটা স্টাইল শার্ট পরা রয়েছি, আমার সামনে একটা রুস্টাম রয়েছে, একটি মাইক্রোফোন রয়েছে, একেবারে সুস্পষ্টভাবে হচ্ছে ফটোগ্রাফিতে আসবে। আর আমি মানুষটা কেমন, আমার ভিতরটা কেমন, যখন একজন পেইন্টার আমাকে নিয়ে ছবি আঁকবে তখন সেটা ফুটে উঠবে। এবং পেইন্টিং এ বলা হয় যে মানুষের চোখ আঁকানো হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ চোখের মধ্যে দিয়ে মানুষটা কেমন সেটা ফুটে উঠবে। আমরা আজকে যে পেইন্টিং গুলো দেখতেছিলাম, শিশুদের পেইন্টিং এর মধ্যে আমার যতটুকু মনে আছে 4টা পেইন্টিং এ হচ্ছে মুখের মধ্যে হাত দেওয়া আছে। অর্থাৎ যে শিশু মানে যে বয়সের শিশুরা এই ছবিগুলো এঁকেছে তাদের হচ্ছে ফুল, পাখি, গাছপালা, নদ-নদী এইগুলোই আঁকার কথা, কিন্তু তারা এমন একটি পরিবেশ থেকে এসেছে যে পরিবেশকে তাদেরকে অনেক বেশি বাস্তবসম্মত করেছে এবং তাদের সামনের দিকে যেতে চায়। হয়তো তারা মনে করছে সামনের দিকে তারা যেতে পারবে না। লেখা আছে আমি তো ডাক্তার হতে চেয়েছি, আমি শিক্ষক হতে চেয়েছি। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। বর্তমান সরকার তোমাদের সাথে রয়েছে, আমাদের যারা উন্নয়ন সহযোগী সহ সেন্টার চিলিয়ার আগে কাজ করেছে, ফ্রিডম ফান্ড রয়েছে, সবাই আমরা তাদের সাথে রয়েছি। কোনো উপায় নেই, তারা এই দেশের সম্মানিত মানুষ, এই দেশে তারা শিশু, এই দেশে অন্য একটা শিশু। আমাদের পরিবারের আমরা যারা এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে রয়েছে, আমাদের পরিবারে একজন শিশুর যেমন অধিকার রয়েছে, তার যেমন সামনে চলার পথ যদি আমরা বলে থাকি সুগম শব্দ ব্যবহার করি, যে কোনো সুগম শব্দ রয়েছে, ঠিক তেমনি আমার পূর্বপাড়ার শিশুদের সেই পথটা সুগম করতে হবে। সেই জন্য আমরা যারা কাজ করছি সেই কাজটাকে আরো বেগবান করতে হবে, আরো সামনের দিকে আমাদের কাজগুলোকে নিয়ে যেতে হবে, যেন আর কেউ ওই রকম যে পেশার দিকে চিন্তা না করে সবাই যেন আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক হই। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার জন্য কাজ করছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2041 সালে সবাইকে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। আর সেই সাথে আমি আজকে নেতৃত্ব প্রদর্শনী শুভ উদ্বোধন ঘোষণা করছি।